হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে ফাইলাম আর্থ্রোপোডার জেনারেল ক্যারেক্টার্স, যেটা আমরা শুরু করেছিলাম আগের ভিডিওতে পার্ট 1-এ শুরু করেছিলাম। কিছু ক্যারেক্টার্স পড়েছিলাম। কি পড়েছিলাম সেটা একটা আমরা কুইক রিভিশন করে নিই। কি পড়েছিলাম আমরা? পড়েছিলাম যে এদের হ্যাবিটেট পড়েছিলাম এদের ফিডিং হ্যাবিট কি পড়েছিলাম, এদের সিমেট্রি কি, বডি অর্গানাইজেশন কি, জার্ম লেয়ার্স, বডি সেগমেন্ট, অ্যাপেন্ডেজেস, এক্সোস্কেলিটন, বডি, অর্থাৎ এদের যে বডির যে বিভিন্ন যে ডিভিশনগুলো সেগুলো আমরা পড়েছিলাম। যে বডি কোনো বিশেষ করে ইনসেক্টের ক্ষেত্রে যেটা ছিল কি, বডি 3টে অংশ বিভক্ত, হেড, থোরাক্স, অ্যাবডোমেন। আবার ক্রাস্টেশিয়ানসদের ক্ষেত্রে কী ছিল, হেড অ্যান্ড থোরাক্স ফিউজ হয়ে কী তৈরি করেছিল, সেফালোথোরাক্স তৈরি করেছে। তো এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তারপরে পড়েছিলাম যে যেটা হচ্ছে ককরোচের বডির বিভিন্ন যে স্ট্রাকচারগুলো আমরা পড়েছিলাম। তো আজকে যে বাকি যে জেনারেল ক্যারেক্টার্সগুলো বাকি কিছু থেকে গেছে, তো সেই জেনারেল ক্যারেক্টার্সগুলো আমরা পড়ব। তো প্রথমেই যেটা পড়ব সেটা হচ্ছে এদের সিলোম সম্বন্ধে। আমরা আগেই যে ফাইলামটা পড়েছি যেটা হচ্ছে ফাইলাম অ্যানিলিডা। তো ফাইলাম অ্যানিলিডাতে কি হয়েছে, যে ফাইলাম অ্যানিলিডাতে ট্রু সিলোম কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। ফাইলাম অ্যানিলিডা থেকে শুরু হচ্ছে ট্রু সিলোম। তো পরবর্তী যে সমস্ত ফাইলামগুলো আসবে স্বভাবতই কিন্তু তাদের মধ্যে কিন্তু ট্রু সিলোম বর্তমান থাকবে। তো এখানেও আছে ট্রু সিলোম, এদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে ট্রু সিলোম। কিন্তু একটা এক্সেপশন এটাই যে এদের ক্ষেত্রে ট্রু সিলোম দেখা গেলেও এদের যে সিলোমটা রয়েছে সেই সিলোমটা হচ্ছে রিডিউস হয়ে গেছে, লার্জলি রিডিউস হয়ে গেছে। দ্য ট্রু সিলোম রিডিউসড অ্যান্ড লার্জলি রিপ্লেসড বাই ব্লাড ফিল্ড হিমোসিল। রিডিউস হয়ে কী হয়েছে, ব্লাড ফিল্ড হিমোসিল দ্বারা কিন্তু রিপ্লেস হয়ে গেছে, হিমোসিল দ্বারা রিপ্লেস হয়ে গেছে। হিমোসিলটা কি, এদের যে বডি ক্যাভিটিটা সেটা কি হয়েছে, রিডিউস হয়ে গেছে। এবং সেখানে কি হয়, এদের যে আমরা কি আগের যে ফাইলামে পড়েছি আমরা অ্যানিলিডা, সেখানে কি ছিল, ওপেন সার্কুলেটরি ক্লোজড সার্কুলেটরি সিস্টেম ছিল, ওপেন না ক্লোজড সার্কুলেটরি সিস্টেম ছিল। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম, যেটা হচ্ছে কি ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেমই কিন্তু ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেমের থেকে কিন্তু উন্নত। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের ক্ষেত্রে ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম রয়েছে, অর্থাৎ এদের যে সার্কুলেটরি সিস্টেম সেটা কিন্তু এই হিমোসিল এই গহ্বরে উন্মুক্ত হচ্ছে। হিমোসিলটা কি, যেটা হচ্ছে কি যে সিলোমের যে এন্টেরিয়র পোর্শনটা রয়েছে, সামনের দিকে যে পোর্শনটা, সেটা হচ্ছে হিমোসিলে পরিবর্তিত হয়ে গেছে। এবং সিলোমের যে পোস্টেরিয়র পোর্শনটা, যেটা হচ্ছে খুব অল্প পরিমাণে সিলোমটা যেটা রিডিউস হয়ে গেছে, সেটা হচ্ছে তার মধ্যে থাকে, তার ওই সিলোমের মধ্যে বর্তমান থাকছে এদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের কিছুটা অংশ ওই রিডিউস সিলোমের মধ্যে বর্তমান থাকছে। আর বাকি যে এন্টেরিয়র পোর্শনটা সেটা হচ্ছে হিমোসিল গহ্বরে পরিণত হচ্ছে, যেখানে হচ্ছে ব্লাড ভাস্কুলারটা, সেখানে কিন্তু ব্লাড ভাস্কুলার সিস্টেমটা এদের কিন্তু ওপেন হয়ে যাচ্ছে হিমোসিল গহ্বরের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাহলে এদের সিলোমটা কেন রিডিউস হয়ে গেছে এবং হিমোসিল গহ্বরটা কি সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা কি পড়লাম, যেটা হচ্ছে কি এদের সিলোমটা রিডিউস হয়ে যাচ্ছে। এই সিলোমটা যে সামনের যে পোর্শনটা থাকছে যেটা হচ্ছে হিমোসিল গহ্বর, যেটাকে বলা হচ্ছে হিমোসিল গহ্বরের মধ্যে বর্তমান থাকছে এদের এলিমেন্টারি ক্যানাল, হিমোসিল গহ্বরের বর্তমান থাকছে। আর এর মধ্যে কি হচ্ছে যে ওপেন অর ল্যাকুনার সার্কুলেটরি সিস্টেম, যেটা হচ্ছে এর মধ্যে ওপেন হচ্ছে। আর এর মধ্যে এই যে হিমোসিল গহ্বর যেটা, তার মধ্যে যে ফ্লুইডটা থাকছে সেটাকে বলা হচ্ছে হিমোলিম্ফ, যেটা হচ্ছে বডি ক্যাভিটির মধ্যে, যেটা বডি ক্যাভিটির মধ্যে অর্থাৎ হচ্ছে হিমোসিলের মধ্যে কিন্তু ফ্রিলি কিন্তু সেটা প্রবাহিত হয়। ফ্রিলি এই হিমোসিল গহ্বরের মধ্যে হিমোলিম্ফ কিন্তু প্রবাহিত হয়। তাহলে হিমোসিল গহ্বরের মধ্যে কি থাকছে, হিমোসিল গহ্বরের মধ্যে থাকছে হিমোলিম্ফ, এবং হিমোসিল গহ্বরের মধ্যে থাকছে এদের এলিমেন্টারি ক্যানাল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি জানলাম যে যে ট্রু সিলোম এদের যে ট্রু সিলোমটা, সেই ট্রু সিলোমটা এদের পোস্টেরিয়র পোর্শন, সিলোমের যে পোস্টেরিয়র পোর্শন সেটা থাকছে ট্রু সিলোম
is much reduced and represented only by the cavities of gonads। তাহলে গোনাড যে ক্যাভিটিতে থাকছে সেই গোনাড অর্থাৎ হচ্ছে কি এদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেল ফিমেল যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেটা হচ্ছে যে রিডিউসড সিলোমের মধ্যে বর্তমান থাকছে। তাহলে সিলোম সামনের যে পোর্শনটা সেটা হয়ে যাচ্ছে হিমোসিল, যেখানে থাকছে হিমোলিম্ফ, এবং পোস্টেরিয়র পোর্শনটা যেটা হয়ে যাচ্ছে যে যেখানে গোনাড বর্তমান থাকছে সেটা সেইটুকু মাত্র, সেই পোর্শনটুকুই থাকছে রিডিউসড সিলোম। এরপরে আমরা এসে যাব এদের মাসল। এদের আমরা আগের যে ফাইলাম যেটা হচ্ছে অ্যাসকেলমেন্থিস, সেখানে আমরা কি পড়েছি যে সেখানে কিন্তু সার্কুলার এবং লংগিটিউডিনাল মাসল পড়েছি। ফাইলাম অ্যানিলিডাতে পড়েছি আমরা যে লংগিটিউডিনাল মাসল আছে এবং সার্কুলার মাসল আছে। এদের ক্ষেত্রেও কিন্তু মাসল উন্নত ধরনের, এবং এদের ক্ষেত্রে যে মাসলটা সেটা হচ্ছে কি যে স্ট্রেইটেড মাসল। অ্যানিলিডদের ক্ষেত্রে কিন্তু মাসল কিন্তু স্ট্রেইটেড ছিল না, এখানে কিন্তু মাসল হচ্ছে স্ট্রেইটেড। মাসল মোস্টলি স্ট্রেইটেড অ্যান্ড ইউজুয়ালি ক্যাপেবল অফ র্যাপিড কনস্ট্রাকশন। তাহলে অবশ্যই এটা একটা পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ। তো এখানে যেটা বলা হচ্ছে যে মাসল হচ্ছে এদের ক্ষেত্রে মাসল হচ্ছে স্ট্রেইটেড মাসল আর কেপেবল অফ র্যাপিড কনস্ট্রাকশন, অর্থাৎ খুব দ্রুত কিন্তু সংকুচিত হতে পারে এদের মাসল, স্ট্রেইটেড মাসল। অ্যানিলিডদের কী ছিল? অ্যানিলিডস হ্যাভ সোম্যাটিক মাস্কুলেচার ইন দ্য ফর্ম অফ কন্টিনিউয়াস মাস্কুলার লেয়ার। তাহলে কী ছিল? তাদের ক্ষেত্রে কিন্তু সোম্যাটিক মাস্কুলেচার ছিল, এখানে কিন্তু থাকছে স্ট্রেইটেড মাসল। আর্থ্রোপোডের ক্ষেত্রে কি থাকছে? যে ইন আর্থ্রোপোডস অন দ্য আদার হ্যান্ড ডিউ টু মাচ জয়েন্টেডনেস, অর্থাৎ আর্থ্রোপোডদের কী থাকছে যে এদের যে অ্যাপেন্ডেজেস সেগুলো হচ্ছে জয়েন্টেড। এদের যে বডি পার্টসগুলো রয়েছে, যে বডির যে সোমাইটগুলো রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা যে দেহখণ্ডক, অনেকগুলো খণ্ডক পরস্পর যুক্ত হয়ে যেহেতু তৈরি হচ্ছে, তো অর্থাৎ জয়েন্টেডনেস থাকার জন্য কি হচ্ছে এদের জয়েন্টেডনেস অফ বডি অ্যান্ড লিম্ব, দ্য মাস্কুলেচার কনসিস্ট অফ সেপারেট স্ট্রেইটেড মাসল। তাহলে সেখানে কী ছিল? যে অ্যানিলিডদের ক্ষেত্রে কী ছিল? কন্টিনিউয়াস মাস্কুলার লেয়ার। এখানে কিন্তু থাকছে যে সেপারেট স্ট্রেইটেড মাসল, অর্থাৎ খণ্ড খণ্ড মাসল থাকছে এদের ক্ষেত্রে, খণ্ডিত স্ট্রেইটেড মাসল এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এই মাসলটা কোথায় অ্যাটাচ থাকে সেটা আমরা জানবো, যে মাসল কি অ্যাটাচড টু দ্য ইনার সারফেস অফ দ্য এক্সোস্কেলিটন। এদের যে বডি এক্সোস্কেলিটন, যেটা হচ্ছে কাইটিন নির্মিত কিউটিকল, যেটা হচ্ছে এক্সোস্কেলিটন গঠন করে, তো যেটা খুবই হার্ড হয়ে যায় কাইটিন দ্বারা গঠিত হওয়ার জন্য। তো এই কাইটিন নির্মিত এক্সোস্কেলিটনের যে ইনার সারফেস, অর্থাৎ ভেতরের দিকে যে তলটা থাকে, তার সাথে এই মাসল, স্ট্রেইটেড মাসল যুক্ত থাকে। এরপরে হচ্ছে যে এদের যে মাসলগুলো এদের কি করে, এদের কাজটা কি? The jointed exoskeleton on the body and appendages with its associated discontinuous muscles provides for a great variety of specialized movement। তাহলে বডির বিভিন্ন মুভমেন্ট হতে কিন্তু সাহায্য করে। এই মাসলটা কি হচ্ছে? ডিসকন্টিনিউয়াস, যেহেতু এদের বডি এবং লিম্ব জয়েন্টেড হওয়ার জন্য এদের মাসল হচ্ছে ডিসকন্টিনিউয়াস, আর এরা হচ্ছে স্পেশালাইজড মুভমেন্টস প্রোভাইড করছে এই আর্থ্রোপোড অর্গানিজমদের। এই স্পেশালাইজড মুভমেন্ট এদেরকে প্রোভাইড করে এদের স্ট্রেইটেড মাসল। এরপর হচ্ছে যে স্ট্রেইটেড মাসল, প্রত্যেকটা জয়েন্ট, যেটা হচ্ছে জয়েন্টগুলো কি হচ্ছে, প্রত্যেকটা জয়েন্ট হচ্ছে একটা ফ্লেক্সিবল মাসল দ্বারা এবং একটা এক্সটেন্সর মাসল দ্বারা গঠিত। ফ্লেক্সিবল মাসল কি করছে? বেন্ড হতে সাহায্য করছে, এদের যে লিম্ব সেটাকে বেন্ড হতে সাহায্য করছে, আর এক্সটেন্সর মাসল সেটাকে সোজা হতে সাহায্য করছে। তাহলে কি ইচ জয়েন্ট হ্যাজ flexible muscles which bend it and extensor muscles which straighten it out। তাহলে কী কী মাসল আমরা জানলাম? যে এদের জয়েন্ট, যে সমস্ত জয়েন্টেড পোর্শন রয়েছে লিম্বের, অর্থাৎ এদের যে অ্যাপেন্ডেজেস রয়েছে, অর্থাৎ পা, ডানা ইত্যাদি জায়গায় যে সমস্ত জয়েন্ট রয়েছে, সেখানে ফ্লেক্সিবল মাসল রয়েছে, একটা ফ্লেক্সিবল মাসল থাকছে আর এক্সটেন্সর মাসল থাকছে। ফ্লেক্সিবল মাসল বেন্ড হতে সাহায্য করছে আর এক্সটেন্সর মাসল সোজা হতে সাহায্য করছে। এরপরে আমরা পড়ব এদের ডাইজেস্টিভ সিস্টেম। এদের ডাইজেস্টিভ সিস্টেম
আমরা পড়বো। তো ডাইজেস্টিভ সিস্টেম যেটা হচ্ছে আমরা কি করি, এদের যে মেন যে এদের আর্থ্রোপোড পর্বের যে যেটাকে আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে ধরি যে অর্গ্যানিজমকে, যেটা হচ্ছে কি যে পেরিপ্ল্যানেটা আমেরিকানা, যেটা হচ্ছে ককরোচ। তো ককরোচের ডাইজেস্টিভ সিস্টেমটা আমরা এখানে পড়ে নেবো। ককরোচের ডাইজেস্টিভ সিস্টেম আবার পরেও আমাদেরকে পড়তে হবে, যেখানে অর্গানাইজেশন রয়েছে, বডি অর্গানাইজেশন রয়েছে পরের চ্যাপ্টারে, সেখানে কিন্তু বিশদে কিন্তু আমরা সেখানে পড়বো। এখানে অ্যানাটমিও রয়েছে, তো সেখানে আমরা কিন্তু পরবর্তীকালে পড়বো। এখানেও আমরা কিন্তু ককরোচের যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা আমরা কিন্তু পড়ে নেবো। আর সাধারণভাবে এই যে ফাইলামের কিন্তু যে সাধারণ ডাইজেস্টিভ সিস্টেমের যে সাধারণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি যে ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট উইথ মাউথ অ্যান্ড অ্যানাস। তাহলে ডাইজেস্টিভ সিস্টেম কি হচ্ছে, কমপ্লিট, যেটা হচ্ছে আগের ফাইলামেই অ্যাচিভ হয়ে গেছে, যেটা হচ্ছে ফাইলাম অ্যানিলিডা ছিল, যেখানে কি ছিল টিউব উইদিন টিউব প্ল্যান, অর্থাৎ সিলিন্ড্রিক্যাল বডির ভিতরে একটা টিউবের ন্যায় কি ছিল, একটা কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম ছিল, এলিমেন্টারি ক্যানাল ছিল মাউথ থেকে শুরু হয়ে অ্যানাস পর্যন্ত। তো এদের ক্ষেত্রেও তাই, এদের ক্ষেত্রেও এবং মাউথ এবং অ্যানাস কিন্তু দেখা যাচ্ছে। আর কি থাকছে, এদের যে মাউথ পার্টস এদের এই যে ফাইলামটা, এই ফাইলামটা কিন্তু অনেক বড় ফাইলাম, এবং এই ফাইলামের অন্তর্গত বিভিন্ন ধরনের অর্গ্যানিজম রয়েছে যারা বিভিন্ন হ্যাবিটেটে বসবাস করে, এবং তাদের যে খাদ্য গ্রহণ পদ্ধতি বিভিন্নতা হওয়ার জন্য, তাদের খাদ্য গ্রহণ পদ্ধতিতে বিভিন্নতা থাকার জন্য তাদের কিন্তু মাউথ পার্টসও কিন্তু বিভিন্ন রকম হয়। বিভিন্ন রকম মাউথ পার্টস হওয়ার জন্য এরা বিভিন্ন রকম সোর্স থেকে কিন্তু খাদ্য গ্রহণ করতে পারে। মাউথ পার্ট অ্যাডাপ্টেড ফর ভেরিয়াস মোড অফ ফিডিং, বিভিন্ন ধরনের পদ্ধতিতে খাদ্য গ্রহণের জন্য এদের মাউথ পার্টস তৈরি হয়েছে। তো বিভিন্ন ধরনের মাউথ পার্টসগুলো যে কী হয়, বিভিন্ন এই ফাইলামের অন্তর্গত অর্গ্যানিজমের যে মাউথ পার্টস কী ধরনের হয়, সেই মাউথ পার্টসগুলোর নাম কী সেগুলোও কিন্তু আমরা ছোট করে জেনে নেব। তো সেই মাউথ পার্টসগুলো কী হয় সেগুলো আমরা জেনে নিই। মাউথ পার্টস কী হয়, যেটা হচ্ছে একটা, যেটা প্রথম যে মাউথ পার্টস যেটা আমরা পড়বো, যেটা হচ্ছে বাইটিং অ্যান্ড চিউইং টাইপ। তো বাইটিং অ্যান্ড চিউইং টাইপ যে মাউথ পার্টস, সেটা আমরা এখানে একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামের মাধ্যমে আমরা বুঝে নেব যে বাইটিং অ্যান্ড চিউইং টাইপ, বাইটিং চিউইং টাইপ মাউথ পার্টস। এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বাইটিং অ্যান্ড চিউইং টাইপ একটা মাউথ পার্ট। এই বাইটিং অ্যান্ড চিউইং টাইপ মাউথ পার্টস কোথায় আমরা দেখতে পাবো, যেটা দেখতে পাবো ককরোচের মধ্যে। ককরোচ কী করে, কোনো খাবারকে কামড়ে সেখান থেকে খাদ্য গ্রহণ করে, এবং সেটাকে পরে কিন্তু চিবিয়ে নিয়ে সেটাকে তাদের যে শরীরে যে এলিমেন্টারি ক্যানালের মধ্যে কিন্তু সেই খাবারটাকে কিন্তু প্রবেশ করায়। প্রথমে কোনো খাবারকে কামড়ে নেয়, কামড়ে সেখান থেকে খাবারটাকে নিয়ে সেখান থেকে চেবায়। তো এদের যে মাউথ পার্টটা থাকছে সেটা হচ্ছে বাইটিং অ্যান্ড চিউইং মাউথ পার্টস। এর পরের যে মাউথ পার্ট সেটা আমরা পড়বো, যেটা হচ্ছে পরের মাউথ পার্ট, সেটা হচ্ছে কি যে ল্যাপিং মাউথ পার্টস। ল্যাপিং মাউথ পার্ট কোথায় দেখা যায়, ল্যাপিং মাউথ পার্ট দেখা যায় সেটা হচ্ছে হানি বি এর ক্ষেত্রে ল্যাপিং মাউথ পার্ট দেখা যায়। হানি বি কী করে, যে নেকটার গ্রহণ করে, ফুল থেকে নেকটার গ্রহণ করার সময় কি হয়, এদের ল্যাপিং মাউথ পার্টের সাহায্যে এরা ফুল থেকে খুব সহজেই কিন্তু নেকটার গ্রহণ করতে পারে। তাহলে হানি বি এর ক্ষেত্রে কী ধরনের মাউথ পার্ট দেখা যাচ্ছে, ল্যাপিং মাউথ পার্ট। তাহলে আমরা দেখলাম ককরোচের ক্ষেত্রে দেখলাম বাইটিং চিউইং টাইপ, হানি বির ক্ষেত্রে আমরা দেখলাম ল্যাপিং টাইপ অফ মাউথ পার্ট। এরপরে আমরা আসবো পরের যে মাউথ পার্টের টাইপ সেটা আমরা জানবো, যেটা হচ্ছে পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ। যে সমস্ত প্যারাসাইটিক ইনসেক্ট রয়েছে, যেমন হচ্ছে মস্কিটো, বেডবাগ, এরা হচ্ছে কি স্যাঙ্গুইনিভোর, এরা হচ্ছে হিউম্যান বডি থেকে কি করে, হিউম্যান বডি থেকে কি করে, এরা ব্লাড সাক করে নেয়। এদের যে প্রোবোসিস রয়েছে, যেটা হচ্ছে সূচালো প্রোবোসিস, এটা হচ্ছে একটা এদের মাউথ পার্ট। সেই প্রোবোসিসটা কী করে, স্কিনের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে সেখান থেকে কিন্তু এরা রক্ত চুষে নেয়। তো এদের যে মাউথ পার্টের টাইপটা সেটা হচ্ছে পিয়ার্সিং এবং সাকিং টাইপ, যেটা হচ্ছে মস্কিটো এবং বেডবাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং এদের যে প্রোবোসিসটা, যে মাউথ পার্টটা এরা স্কিনের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, সেটাকে বলা হচ্ছে প্রোবোসিস। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পিয়ার্সিং এবং সাকিং টাইপ অফ মাউথ পার্ট। পিয়ার্সিং সাকিং টাইপ অফ মাউথ পার্ট যেটা হচ্ছে বেডবাগের ক্ষেত্রে থাকছে, আর কার ক্ষেত্রে থাকছে, যেটা হচ্ছে মস্কিটোর ক্ষেত্রে থাকছে। এটা হচ্ছে মস্কিটোর মাউথ পার্ট, এটা হচ্ছে মস্কিটোর ক্ষেত্রে দেখা যাচ্ছে পিয়ার্সিং এবং সাকিং
টাইপ। এরপরে আমরা পরের টাইপে চলে যাব। পরের যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে স্পঞ্জিং টাইপ, যেটা হচ্ছে হাউস ফ্লাইয়ের ক্ষেত্রে দেখা যায়। তো এই হাউস ফ্লাইয়ের ক্ষেত্রে কি হয় যে এরা হচ্ছে এদের স্পঞ্জিং টাইপ অফ মাউথ পার্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি এদের স্পঞ্জিং টাইপ অফ মাউথ পার্ট। স্পঞ্জিং টাইপ অফ মাউথ পার্টটা এদের কি করে, কোনো লিকুইড ম্যাটেরিয়ালকে অ্যাবজর্ব করে নিতে সাহায্য করে। কোনো খাদ্য গ্রহণের সময় এরা খাদ্যের ওপর বসে এবং খাদ্যের যে তল থেকে সেখান থেকে লিকুইড জাতীয় যে পদার্থ রয়েছে সেটা এই স্পঞ্জিং টাইপ অফ মাউথ পার্টের সাহায্যে অ্যাবজর্ব করে নেয়। তো এই স্পঞ্জিং টাইপ অফ মাউথ পার্ট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাউস ফ্লাইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তোমরা অনেকে কিন্তু লক্ষ্য করে থাকবে যে স্পঞ্জিং টাইপ অফ মাউথ পার্ট, আমরা কিন্তু যদি হাউস ফ্লাইকে খুব মাইনিউটলি লক্ষ্য করি তাহলে ওদের যে মাউথ পার্টটা রয়েছে ওরা কীভাবে মাউথ পার্টটা দিয়ে স্পঞ্জ করে নিচ্ছে খাদ্যকে সেটা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। তো হাউস ফ্লাইয়ের ক্ষেত্রে থাকছে স্পঞ্জিং টাইপ অফ মাউথ পার্ট। এরপরে আসছি আমরা যেটা হচ্ছে সাইফনিং টাইপ অফ মাউথ পার্ট। তো সাইফনিং টাইপ অফ মাউথ পার্ট যেটা দেখা যাচ্ছে, সাইফনিং টাইপ অফ মাউথ পার্ট দেখা যাচ্ছে বাটারফ্লাইয়ের ক্ষেত্রে, সাইফনিং টাইপ অফ মাউথ পার্ট। তো এদের ক্ষেত্রেও প্রোবোসিস থাকে, সাইফনিং টাইপ অফ মাউথ পার্টে প্রোবোসিস থাকে। তো এদের যে প্রোবোসিসটা অনেকটা লম্বা এবং গোটানো প্রকৃতির। এরা কি করে, ফুলের নেকটার, যেহেতু নেকটার গ্রহণ করে, তো এদের যে মাউথ পার্টটা এটাকে প্রোবোসিস বলা হয়। তো এরা হচ্ছে কি করে, এদের সাইফনিং টাইপ অফ, এরাও কিন্তু রসটাকে, নেকটারটাকে কিন্তু এরাও কিন্তু চুষে নেয়। তো এদের টাইপটাকে বলা হয়, মাউথ পার্টের টাইপটাকে বলা হয় সেটা হচ্ছে সাইফনিং টাইপ। কিন্তু স্যাঙ্গুইনিভোরের ক্ষেত্রে এদের ক্ষেত্রেও কিন্তু প্রোবোসিস থাকে, যেটা হচ্ছে মস্কিটোর ক্ষেত্রে দেখা যায় আর বেডবাগের ক্ষেত্রে দেখা যায়। এদের কিন্তু যে প্রোবোসিসটা সেটা কিন্তু খুব স্ট্রেইট, এদের ক্ষেত্রে কিন্তু প্রোবোসিসটা হচ্ছে প্যাচানো টাইপের। ছবিটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। এরপরে আমরা আসবো পরের যে মাউথ পার্ট, যেটা হচ্ছে আমরা কি প্রায় সবকটা মাউথ পার্টই আমরা পড়ে নিলাম। কী কী ধরনের মাউথ পার্ট পড়লাম, যেটা হচ্ছে আমরা পড়লাম যে চিউইং টাইপ, ল্যাপিং টাইপ, ল্যাপিং টাইপ যেটা হচ্ছে হানি বিয়ের ক্ষেত্রে থাকছে, পিয়ার্সিং এবং সাকিং টাইপ যেটা হচ্ছে মস্কিটো বেডবাগের ক্ষেত্রে থাকছে, স্পঞ্জিং টাইপ যেটা হচ্ছে হাউস ফ্লাইয়ের ক্ষেত্রে থাকছে, এবং সাইফনিং টাইপ যেটা হচ্ছে বাটারফ্লাইয়ের ক্ষেত্রে থাকছে। তো এরা এই যে পর্বটা, এটা খুবই একটা বড় পর্ব এবং বিভিন্ন ইনসেক্ট, বিভিন্ন ধরনের ক্রাস্টেশিয়া এই পর্বের অন্তর্গত, বিভিন্ন ধরনের অর্গ্যানিজম এই পর্বের অন্তর্গত হওয়ার জন্য, এদের খাদ্য গ্রহণের পদ্ধতিতে বিভিন্নতা হওয়ার জন্য এদের কি হচ্ছে, এদের মাউথ পার্টও কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে। এরা বিভিন্ন সোর্স থেকে খাদ্য গ্রহণ করে, তাই বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তাই এদের মাউথ পার্টও কিন্তু বিভিন্ন ধরনের হয়। একই ধরনের মাউথ পার্ট কিন্তু এদের ক্ষেত্রে হয় না। এরপরে আমরা পড়বো যে এরপর আমরা জানবো যে ককরোচের যে মাউথ পার্টটা, যেটা হচ্ছে এনসিইআরটি ক্লাস 11-এর যে এনসিইআরটি বই, সেখানে কিন্তু ককরোচের মাউথ পার্টটা একেবারে আলাদা করে বিভিন্নভাবে আলাদা করে দেওয়া হয়েছে যাতে করে বুঝতে অনেকটাই সুবিধা হয়। তো ককরোচের যে মাউথ পার্ট রয়েছে, ককরোচের মাউথ পার্টে বিভিন্ন অংশ রয়েছে। কি কি রয়েছে ককরোচের মাউথ পার্টে, যেটা হচ্ছে ম্যান্ডিবল আছে, ম্যান্ডিবল আছে, দুটো ম্যান্ডিবল আছে, ম্যাক্সিলা রয়েছে। এরা হচ্ছে কি, ম্যান্ডিবল ম্যাক্সিলা, এরা হচ্ছে চোয়ালের মতো কাজ করে। আমাদের যে চোয়াল রয়েছে, যেমন চোয়াল যেই কাজটা করে, তো সেই ম্যান্ডিবল এবং ম্যাক্সিলা হচ্ছে চোয়ালের মতো কাজ করে। এরপর হচ্ছে লেবিয়াম এবং ল্যাব্রাম। লেবিয়াম ও ল্যাব্রাম, লেবিয়ামটা হচ্ছে কি, লেবিয়ামটা হচ্ছে এদের যে ঠোঁট হিসাবে কাজ করে, নিচের ঠোঁট হিসাবে কাজ করে। লেবিয়াম এবং ল্যাব্রাম উভয়ই ঠোঁটের মতো কাজ করে। লেবিয়াম হচ্ছে নিচের ঠোঁট এবং ল্যাব্রাম হচ্ছে উপরের ঠোঁট হিসাবে কাজ করে। এটা হচ্ছে লেবিয়াম এবং ল্যাব্রাম। আর মাঝে থাকছে হাইপোফ্যারিংস, যেটা হচ্ছে মুখ গহ্বরের মধ্যে থাকছে, যেটা হচ্ছে হাইপোফ্যারিংস। এই হাইপোফ্যারিংস হচ্ছে জিভের মতো কাজ করে, এটা হচ্ছে জিভের মতো কাজ করে। তাহলে কি কি, তাহলে আমরা জানলাম যে ম্যান্ডিবল ম্যাক্সিলা এটা হচ্ছে চোয়ালের মতো কাজ করে, লেবিয়াম এবং ল্যাব্রাম ঠোঁটের মতো কাজ করে, এবং হাইপোফ্যারিংস এটা হচ্ছে জিভের মতো কাজ করে, সেজন্য এটাকে লিঙ্গুয়াও কিন্তু বলা হয়। এটা থাকছে মাউথ ক্যাভিটির মধ্যে। তাহলে কি কি মাউথ পার্টস আমরা জেনে নিলাম এবং এদের কাজও আমরা জেনে নিলাম। লেবিয়াম ল্যাব্রাম ঠোঁট হিসেবে কাজ করে, ম্যান্ডিবল ম্যাক্সিলা চোয়াল হিসাবে কাজ করে, এবং হাইপোফ্যারিংস হচ্ছে জিভের মতো কাজ করে, যেটা হচ্ছে ককরোচের ক্ষেত্রে এই মাউথ পার্টসগুলো দেখা যায়। আগে আমরা দেখেছি যে ককরোচের মাউথ পার্টস কি, চিউইং টাইপ, বাইটিং চিউইং টাইপ, কামড়াতে এবং
সেই কামড়ে খাদ্য গ্রহণ করতে এবং সেই খাদ্যকে চেবাতে সাহায্য করে এদের মাউথ পার্ট। এরপরে আমরা আসব যে এদের যে ডাইজেস্টিভ সিস্টেম, ককরোচের যে ডাইজেস্টিভ সিস্টেমটা রয়েছে সে সম্বন্ধে আমরা জেনে নেব। ককরোচের ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে কমপ্লিট এবং এদের ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে এদের যে গত যে ফাইলাম আমরা পড়েছিলাম তাদের থেকে উন্নত ধরনের ডাইজেস্টিভ সিস্টেম। এদের ডাইজেস্টিভ সিস্টেম শুরু হচ্ছে মাউথ এবং শেষ হচ্ছে অ্যানাসের মধ্যে, এবং এদের যে মাউথ পার্ট সেই মাউথ পার্টের কীরকম হয় সেই মাউথ পার্ট আমরা পড়লাম ককরোচের, আলাদা করে ককরোচের মাউথ পার্টস পড়লাম। অন্যান্য যে সমস্ত যে আর্থ্রোপোড রয়েছে তাদের কী ধরনের মাউথ পার্টস হতে পারে সেটা আমরা পড়লাম। তো ককরোচের যে ডাইজেস্টিভ সিস্টেম এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যালিভারি গ্ল্যান্ড, এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা স্যালিভারি গ্ল্যান্ড, এখানে স্যালিভারি গ্ল্যান্ড রয়েছে। এই স্যালিভারি গ্ল্যান্ড থেকে এদের স্যালাইভা বের হয়, যেটা হচ্ছে খাদ্যকে কি হয়, খাদ্যকে নরম করতে সাহায্য করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারপরে আমরা দেখতে পাচ্ছি ইসোফেগাসটা হচ্ছে কি খাদ্যকে মুখবিপর থেকে খাদ্যটাকে কি করে, যে এদের যে স্টমাক সেই স্টমাকের মধ্যে যেটা হচ্ছে ক্রপের মধ্যে পাঠাতে সাহায্য করে। ক্রপটা কি করছে, ক্রপটা হচ্ছে এদের কি করে খাদ্যকে স্টোর করে রাখে, অর্থাৎ খাদ্যকে জমা করে রাখে। এই ক্রপের মধ্যে এরা খাদ্য জমা করে রাখে। এরপর আমরা দেখতে পাচ্ছি এই পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গিজার্ডের মধ্যে কি হয়, গিজার্ডের মধ্যে এরা হচ্ছে খাদ্যটাকে চার্ন করে। গিজার্ড হচ্ছে খাদ্যটাকে ছোট ছোট টুকরো করে দেয়, গিজার্ডের কাজ হচ্ছে খাদ্যকে টুকরো করে দেওয়া। তো এদের গিজার্ড আছে এবং গিজার্ড হচ্ছে কি করছে, খাদ্যকে চার্ন করতে এদের সাহায্য করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে কি কতগুলো হেপাটিক সিকা আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কতগুলো হেপাটিক সিকা হচ্ছে। একটা হেপাটিক সিকা কি, এটা হচ্ছে বদ্ধ নালী হেপাটিক সিকা, যেটা হচ্ছে বদ্ধ নালী, এটা হচ্ছে কি হিমোলিম্ফের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। আর এই হেপাটিক সিকাগুলো কি হচ্ছে এদের এলিমেন্টারি ক্যানালের সাথে যুক্ত হয়ে থাকে। এরপরে আমরা আসবো যে এদের যে মিডগাট এবং হাইন্ডগাটের সংযোগস্থলে, মিডগাট এবং হাইন্ডগাটের সংযোগস্থলে কি রয়েছে, অনেকগুলো সরু সরু সুতোর মতো অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি, গুচ্ছাকারে সরু সরু সুতোর মতো অংশ আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কি করছে, যেটাকে বলা হচ্ছে ম্যালপিজিয়ান টিউবুস। তো এই ম্যালপিজিয়ান টিউবুস হচ্ছে কি ককরোচের ক্ষেত্রে এবং আরও বেশ কয়েক প্রকারের যে ইনসেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে কি করে, এরা এক্সক্রিটরি অঙ্গ হিসেবে কাজ করছে ম্যালপিজিয়ান টিউবুল। আমরা এক্সক্রিশন পড়ার সময় কিন্তু আমরা পড়বো বিশদে যে ম্যালপিজিয়ান টিউবুল কীভাবে কাজ করে। তো এই গুচ্ছাকারে যে সরু সরু সুতোর ন্যায় যে অংশগুলো রয়েছে সেটা হচ্ছে ম্যালপিজিয়ান টিউবুস, যেটা হচ্ছে হাইন্ডগাট এবং মিডগাটের মধ্যবর্তী অংশে যুক্ত থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মিডগাটের যে সামনের পোর্শনটা রয়েছে, মিডগাটের সামনের পোর্শনে দেখতে পাচ্ছি হেপাটিক সিকা, প্রায় 7টা থেকে 8টা এরকম ব্লাইন্ড নালীর মতো, অর্থাৎ একদিকে খোলা এবং একদিকে বন্ধ। যেটা খুলছে সেটা হচ্ছে এলিমেন্টারি ক্যানালের মধ্যে খুলছে এবং বাইরের দিকটা হচ্ছে বদ্ধ। তো এই যে নালী ব্লাইন্ড যে স্যাকের মতো, ব্লাইন্ড যে টিউবুলের মতো যে সমস্ত 7টা থেকে 8টা টিউবুল থাকছে, তো এদের কাজ হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করা। তো হেপাটিক সিকার কাজ হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যালপিজিয়ান টিউবুল, যেটা হচ্ছে এক্সক্রিশনে হেল্প করা। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেকটাম, এদের কি হয়, এদের এখানে রেকটামের মধ্যে কি হয়, এদের যে বজ্র পদার্থ, এলিমেন্টারি ক্যানালের যে বজ্র পদার্থ সেটা হচ্ছে এই রেকটামের মধ্যে জমা থাকে, পরে এটা অ্যানাসের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। তাহলে আমরা পড়লাম যে ককরোচের যে এলিমেন্টারি সিস্টেম যেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম সে সম্বন্ধে পড়লাম। প্রায় যে ইনসেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে এই ধরনেরই কিন্তু এলিমেন্টারি ক্যানাল কিন্তু আমরা দেখতে পাই। এরপরে আমরা আসবো রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেটরি সিস্টেম বেশিরভাগ এখানে কি আমরা জানি যে যেহেতু এটা একটা লার্জ ফাইলাম, এই ফাইলামে বিভিন্ন ধরনের অর্গ্যানিজম বিভিন্ন হ্যাবিটেটে থাকে, কেউ অ্যাকোয়াটিক, কেউ মেরাইন, কেউ ফ্রেশ ওয়াটার, কেউ টেরিস্ট্রিয়াল। তো বিভিন্ন হ্যাবিটেটে থাকার জন্য এদের যে মোড অফ রেসপিরেশন বিভিন্ন ধরনের হয় এবং এদের যে রেসপিরেটরি সিস্টেম সেটাও কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে।
বেসিক্যালি কী হয়, আমরা কিন্তু যেমন এনসিইআরটিতে কিংবা নিজের ক্ষেত্রে কী হয়, ক্লাসিফিকেশন কিন্তু পড়তে হয় না, কিন্তু আমরা এখানে ক্লাসিফিকেশন পড়ছি এই কারণেই পড়ছি, আমি প্রত্যেকটা ফাইলামের জেনারেল ক্যারেক্টার পড়ার সাথে সাথে শেষে কিন্তু একটা ক্লাসিফিকেশনের ছোট একটা ভিডিও বানাই, যাতে করে কী হয় আমাদের কিন্তু মনে রাখতে অনেক সুবিধা হয়। এখানেও আমরা ক্লাস ওয়াইজ যদি আমরা এদের যে এক্সক্রিটরি সিস্টেম যেটা রয়েছে, এক্সক্রিটরি সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম যদি ক্লাস ওয়াইজ পড়ে নিই, আমাদের কিন্তু মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে ক্লাস ওয়াইজ। এক্সক্রিটরি এবং রেসপিরেটরি সিস্টেম, যেমন ইনসেক্টাদের ক্ষেত্রে কি হয়, ক্রাস্টেশিয়াদের ক্ষেত্রে কি হয়, হ্যাঁ, তো এইভাবে আমরা কিন্তু পড়ে নেব, তাহলে যাতে করে আমাদের কিন্তু খুব একটা ফ্রেমের মধ্যে এসে যাবে, যে একটা ক্যাটাগরি তৈরি হয়ে যাবে যে কোন অর্গ্যানিজমটা কোন ক্যাটাগরিতে পড়ছে এবং তাদের রেসপিরেটরি এক্সক্রিটরি সিস্টেম কি হতে পারে, তা যাতে করে আমাদের কিন্তু মনে রাখতে খুবই সুবিধে হবে। যেমন রেসপিরেটরি, এবার রেসপিরেটরি কিছু কিছু ক্ষেত্রে যে অর্গ্যানিজম আছে, কিছু কেমন অর্গ্যানিজম রয়েছে যে যাদের ক্ষেত্রে কিন্তু কোনো পার্টিকুলার কোনো কিন্তু রেসপিরেটরি সিস্টেম নেই, কিছু আর্থ্রোপড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পার্টিকুলার রেসপিরেটরি সিস্টেম নেই, তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে তাদের ক্ষেত্রে যে জেনারেল বডি সারফেসের মাধ্যমে কিন্তু রেসপিরেশন হচ্ছে। আগের ফাইলামে আমরা কি পড়েছি যে অ্যানিলিডসের ক্ষেত্রে কি পড়েছি, অ্যানিলিডসের ক্ষেত্রেও কিন্তু জেনারেল বডি সারফেসের মাধ্যমেই কিন্তু রেসপিরেশন হয়েছে। এখানে কিন্তু আমরা কিছু ফর্মস রয়েছে যাদের কিন্তু জেনারেল বডি সারফেসের মাধ্যমে রেসপিরেশন হচ্ছে, আবার বাকি যে সমস্ত ফর্মস রয়েছে তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কিন্তু রেসপিরেটরি সিস্টেম কিন্তু আমরা দেখতে পাবো। যদি আমরা ক্লাস অনুযায়ী পড়ি, যে এদের কয়েকটা নির্দিষ্ট যে ক্লাস রয়েছে যার মধ্যে বিভিন্ন ধরনের আর্থ্রোপড অর্গ্যানিজম পড়ছে, অর্থাৎ আর্থ্রোপডের যে ক্লাসিফিকেশন রয়েছে, ক্লাসিফিকেশনের কয়েকটা গুরুত্বপূর্ণ ক্লাস যদি আমরা জেনে নিই, তাদের নাম যদি জেনে নিই, তাহলে আমরা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবো যে কোন অর্গ্যানিজমটা কোন ক্লাসে পড়ছে এবং তাদের রেসপিরেটরি এক্সক্রিটরি সিস্টেম কি হচ্ছে। এখানে প্রথমে আমরা কি জানবো যে কি রেসপিরেটরি অর্গান আমরা দেখতে পাচ্ছি যে এদের রেসপিরেশন হচ্ছে কি, যেটা হচ্ছে জেনারেল বডি সারফেসের মাধ্যমে, যেটা হচ্ছে যাদের ক্ষেত্রে কিন্তু কোনো রেসপিরেটরি সিস্টেম থাকছে না, সেটা হচ্ছে কোলেম্বোলার ক্ষেত্রে দেখা যাচ্ছে। কোলেম্বোলা নামক একটা আর্থ্রোপড আছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এরপর আমরা আসবো যে গিল এবং জেনারেল বডি সারফেস, এই দুটোর মাধ্যমেই কিন্তু দুটোর মাধ্যমে রেসপিরেশন হচ্ছে। গিলসের মাধ্যমে হচ্ছে, শুধুমাত্র গিলস থাকছে সেখানে থাকছে। তো গিলস এবং জেনারেল বডি সারফেসের মাধ্যমে যে সমস্ত ক্রাস্টেশিয়ানসরা রয়েছে, অর্থাৎ জলে বসবাসকারী যে সমস্ত ক্রাস্টেশিয়ানসরা রয়েছে, যাদের কি হয়, ক্রাস্টেশিয়ানসদের একটা স্ট্রাইকিং ক্যারেক্টার কি, যাদের হেড এবং থোরাক্স যুক্ত হয়ে কি তৈরি করছে, সেফালোথোরাক্স গঠন করছে। সেই সমস্ত প্রাণী, যেমন হচ্ছে কি যে যেটা হচ্ছে কি চিংড়ির ক্ষেত্রে কি দেখা যায়, চিংড়ির ক্ষেত্রে কি হয়, সেখানে রেসপিরেশন গিলসের মাধ্যমে হয়। এরপর আমরা আসবো যে বুক গিলস কার ক্ষেত্রে দেখা যায়, বুক গিলস যেটা দেখা যায় যেটা হচ্ছে লিমিউলাস কিং ক্র্যাবের ক্ষেত্রে বুক গিলস দেখা যায়। এখানে একটা ডায়াগ্রাম আছে, আমরা এখানে দেখতে পাবো যে সেখানে আমরা দেখতে পাবো বুক গিলসটা আমরা কিন্তু খুব ভালোভাবে চিনে নিতে পারবো যে বুক গিলসটা কীরকম হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা কিং ক্র্যাব, লিমিউলাস পলিফিমাস, এটা হচ্ছে একটা মেরাইন অ্যানিমাল, সমুদ্রে এরা বসবাস করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বডির যে পোস্টেরিয়ার পোর্শন, অর্থাৎ পিছনের দিকে যে অংশটা রয়েছে টেলসনের ঠিক ওপরে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বুক গিলস দেখা যাচ্ছে। বুক গিলসের সাহায্যে এরা কিন্তু রেসপিরেশন, তাহলে বুক গিলস দেখা যাচ্ছে। বুক গিলস আমরা কার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, লিমিউলাস পলিফিমাসের ক্ষেত্রে, এবং এরা পড়ছে চেলিস্যারেটার আন্ডারে, পড়ছে চেলিস্যারেটার আন্ডারে। তো চেলিস্যারেটার আন্ডারে এরা পড়ছে, এবং এদের যে ক্লাসটা রয়েছে সেটা হচ্ছে কি যে জিফোসুরা যে ক্লাস রয়েছে তার আন্ডারে এরা পড়ছে। তো লিমিউলাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বুক গিল, এটা হচ্ছে এদের রেসপিরেটরি অর্গান। বুক গিল কেন বলা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গিল ল্যামেলাগুলো পরস্পর সজ্জিত হয়ে বইয়ের পাতার মতো অংশ গঠন করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বইয়ের পাতার মতো অংশ গঠন করেছে, সেই জন্য আমরা একে বলছি বুক গিল, যেটা হচ্ছে চেলিস্যারেটার ক্ষেত্রে দেখা যায়, যেটা হচ্ছে লিমিউলাস পলিফিমাস, যেটাকে আমরা বলি কিং ক্র্যাব, সমুদ্রে থাকে। এদের যে রেসপিরেটরি অর্গান সেটা হচ্ছে বুক গিল।
তাহলে বুকগিল কার ক্ষেত্রে দেখা যায়, এটা সরাসরি কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে বুকগিল কোন অর্গ্যানিজমের রেসপিরেটরি সিস্টেম, সেখানে কিন্তু অপশন দেওয়া থাকবে এবং সেখান থেকে অপশন চুজ করতে হবে। তো এটা কিন্তু সরাসরি একটা কিন্তু কোয়েশ্চেন এটা কিন্তু হতে পারে। এরপরে আমরা আসবো বুকগিল। বুকগিল আমরা জানলাম, তারপরে আমরা আসবো যে বুকলাং। বুকলাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুকলাং হচ্ছে, বুকলাং দেখা যাচ্ছে স্পাইডারের ক্ষেত্রে এবং বুথাস যেটা হচ্ছে কি যে স্করপিয়ন, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এরা হচ্ছে অ্যারাকনিডের মধ্যে পড়ে, অ্যারাকনিডা ক্লাস অ্যারাকনিডের মধ্যে এরা পড়ছে। তো এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লাস অ্যারাকনিডের যে সমস্ত মেম্বার্স রয়েছে, যেটা যেমন হচ্ছে স্পাইডার, বুথাস, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বুকলাং। এই লিমিউলাস কী ছিল, যে অ্যাকোয়াটিক হওয়ার জন্য এদের ছিল বুক গিল, আর স্পাইডার, স্করপিয়ন এরা হচ্ছে টেরিস্ট্রিয়াল, তো তাই এদের হচ্ছে বুক লাং। কারণ আমরা জানি যারা হচ্ছে টেরিস্ট্রিয়াল যারা, তারা হচ্ছে লাংয়ের সাহায্যে কি করে, রেসপিরেশন চালায়। তো এদের ক্ষেত্রে বুক লাং বলা হচ্ছে, কারণ এদের যে ল্যামেলাগুলো রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেসপিরেশনের জন্য যে ল্যামেলাগুলো রয়েছে, সেই ল্যামেলাগুলো হচ্ছে বইয়ের পাতার ন্যায় কিন্তু সজ্জিত থাকে। এরকম একটা চেম্বার থাকে, এই চেম্বারের মধ্যে বইয়ের পাতার ন্যায় আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু সজ্জিত থাকে এবং স্পাইরাকেলের মাধ্যমে এখানে কিন্তু এয়ার, বাইরের যে বাতাস সেটা হচ্ছে স্পাইরাকেলের মাধ্যমে প্রবেশ করছে, সেখানে প্রবেশ করছে এবং সেটা হচ্ছে সরাসরি এই যে বুকগিলের মধ্যে মাধ্যমে যে সেখানে গ্যাসিয়াস আদান প্রদান, গ্যাসিয়াস এক্সচেঞ্জ সেখানে হচ্ছে। এরপরে আমরা আসবো, আমরা কি কি জানলাম, যেটা জানলাম হচ্ছে বুকগিল জানলাম, বুকলাং জানলাম। এরপরে আমরা জানবো যেটা হচ্ছে গিল জানলাম, যেটা হচ্ছে ক্রাস্টেশিয়ানসের ক্ষেত্রে থাকে। আর আমরা জানবো যে ট্রাকিয়া সম্বন্ধে জানবো। ট্রাকিয়া যে সমস্ত রয়েছে, যে টেরিস্ট্রিয়াল যে সমস্ত ইনসেক্ট রয়েছে, যেমন হচ্ছে যেটা হচ্ছে ককরোচ, বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত ইনসেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় হচ্ছে ট্রাকিয়া। তাহলে কি কি আমরা রেসপিরেটরি অর্গানের নাম আমরা জানলাম আর্থ্রোপোডদের ক্ষেত্রে দেখা যায়, যেটা হচ্ছে বুক গিলস, ট্রাকিয়া এবং বুক লাংস। তাহলে বুক গিলস দেখা যাচ্ছে চেলিসারেটার আন্ডারে, বুক গিলস দেখা যাচ্ছে, বুকলাং দেখা যাচ্ছে যেটা হচ্ছে অ্যারাকনিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে বুকলাং, আর যেটা ট্রাকিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে ইনসেক্টের ক্ষেত্রে। ট্রাকিয়া কি আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ট্রাকিয়াল সিস্টেম, যেটা হচ্ছে দেখা যাচ্ছে ককরোচদের ক্ষেত্রে। ককরোচের পুরো বডিতে এরকম ট্রাকিয়া দেখা যায়, ট্রাকিয়াল সিস্টেম তৈরি করছে। ট্রাকিয়াটা হচ্ছে কি যে স্পাইরাকেলের মাধ্যমে ট্রাকিয়ার মধ্যে কিন্তু বাতাস এরকম স্পাইরাল হচ্ছে, বডি সারফেসে এরকম ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে, যেটাকে বলা হয় স্পাইরাকেল। ককরোচের বডির দুই ধার বরাবর কিন্তু এই স্পাইরাকেলগুলো বর্তমান থাকে। এই স্পাইরাকেল থেকে কি হচ্ছে, ট্রাকিয়া উৎপন্ন হচ্ছে এবং এইভাবে কিন্তু বাইফার্কেট হয়ে যাচ্ছে, ট্রাকিয়া বাইফার্কেট হয়ে যাচ্ছে এবং পরে আরও ব্রাঞ্চড হয়ে ট্রাকিওল তৈরি করছে। এই ট্রাকিয়ালগুলো কি হচ্ছে, সরাসরি এখানে টিস্যু থাকে, টিস্যুর সংস্পর্শে আছে এবং সেখান থেকে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, অক্সিজেন গৃহীত হয়, কার্বন ডাইঅক্সাইড এখানে বর্জিত হয়, সেটা আবার ট্রাকিয়াতে প্রবেশ করে স্পাইরাকেলের মাধ্যমে দেহের বাইরে বের হয়ে যায়। তো ট্রাকিয়াল সিস্টেম এইভাবে কিন্তু কাজ করছে। তো ট্রাকিয়ার মধ্যে কিন্তু কোনো মিডিয়াম থাকছে না, অক্সিজেনকে বয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনো মিডিয়াম থাকছে না, সরাসরি কিন্তু বাতাসের আদান প্রদান হচ্ছে, যেটা হচ্ছে টিস্যুর মধ্যে পৌঁছে যাচ্ছে অক্সিজেন, এবং অক্সিজেন আবার কার্বন ডাইঅক্সাইড আবার টিস্যু থেকে ট্রাকিয়ার মধ্যে প্রবেশ করে দেহের বাইরে বের হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে ট্রাকিয়াল সিস্টেম, যেটা হচ্ছে ইনসেক্টের ক্ষেত্রে দেখা যায়, যেটা হচ্ছে ককরোচ, ককরোচ একটা ইনসেক্ট, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এদের মতো যে সমস্ত ইনসেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রাকিয়াল সিস্টেমটা দেখা যাচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কী যে রেসপিরেটরি সিস্টেম কী থাকছে সেগুলো আমরা জানলাম। রেসপিরেটরি সিস্টেমগুলোর নাম জানলাম, কোন কোন অ্যানিম্যালের ক্ষেত্রে কোন কোন রেসপিরেটরি সিস্টেম থাকতে পারে সেটা আমরা জানলাম, কোন গ্রুপ অফ আর্থ্রোপোডের ক্ষেত্রে কোন ধরনের রেসপিরেটরি সিস্টেম থাকতে পারে সেটা আমরা জানলাম। আমরা ডায়াগ্রাম কেন পড়ি, ডায়াগ্রামটা কেন দেখি, ডায়াগ্রাম দেখলে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে অনেকটাই কিন্তু মনে থাকে, কারণ অনেক বড় বিষয় অনেক খুঁটিয়ে আমাদেরকে পড়তে হয়। তো যদি আমরা ডায়াগ্রাম দিয়েও কিন্তু অনেক মনে রাখি এবং মনে রাখতে আমাদের অনেক সুবিধে হয় যদি আমরা ডায়াগ্রামের হেল্প নিয়ে যদি পড়ি।
এরপরে আমরা আসবো এক্সক্রিটরি সিস্টেম। তো এক্সক্রিটরি সিস্টেমও সেই একই রকমভাবে আমরা পড়বো যে গ্রুপিং করে নেব আমরা আর্থ্রোপোডদের কোন গ্রুপের ক্ষেত্রে, অর্থাৎ একটা গ্রুপের মধ্যে কোন কোন আর্থ্রোপোড পড়ছে এবং তাদের কী ধরনের এক্সক্রিটরি সিস্টেম দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ক্রাস্টেশিয়ানস যারা রয়েছে, যেমন হচ্ছে যেমন হচ্ছে যেটা হচ্ছে চিংড়ির ক্ষেত্রে কি হচ্ছে, চিংড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রিন গ্ল্যান্ড, অবশ্যই মনে রাখতে হবে গ্রিন গ্ল্যান্ড দেখা যাচ্ছে চিংড়ির ক্ষেত্রে। আগে আমরা ম্যালপিজিয়ান টিউবুলস পড়লাম, ককরোচের ডাইজেস্টিভ সিস্টেম পড়ার সময় আমরা পড়লাম ম্যালপিজিয়ান টিউবুলস, যেটা হচ্ছে মিড এবং হাইন্ডগাটের সংযোগস্থলে যে সূক্ষ্ম সরু সুতোর মতো অনেকগুলো অংশ যুক্ত থাকে, সেটা হচ্ছে ম্যালপিজিয়ান টিউবুলস, যেটা হচ্ছে ইনসেক্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ইনসেক্টদের ক্ষেত্রে এক্সক্রিটরি সিস্টেম হিসাবে কাজ করছে, যেটা হচ্ছে ম্যালপিজিয়ান টিউবুল। এরপরে যেটা হচ্ছে গ্রিন গ্ল্যান্ড, যেটা হচ্ছে ক্রাস্টেশিয়ানসদের ক্ষেত্রে দেখা যায়, চিংড়ির ক্ষেত্রে দেখা যায়, যেটা হচ্ছে গ্রিন গ্ল্যান্ড। চিংড়ির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্রিন গ্ল্যান্ড হচ্ছে চিংড়ির এক্সক্রিটরি সিস্টেম, আর চিংড়ি হচ্ছে একটা ক্রাস্টেশিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি, যে চিংড়ির যে অ্যান্টিনা, এটাকে অ্যান্টিনারি গ্ল্যান্ডও বলা হয়। চিংড়ির যে অ্যান্টিনার যে বেস, অর্থাৎ অ্যান্টিনার গোড়ায় এই গ্রিন গ্ল্যান্ড বর্তমান থাকে। এই গ্রিন গ্ল্যান্ডের বিভিন্ন অংশ আমরা এখানে দেখতে পাবো। কী আছে এখানে, ল্যাবাইরিন্থ আছে, টিউবুল আছে, এন্ড স্যাক আছে। এই তিনটে অংশ নিয়ে কিন্তু গ্রিন গ্ল্যান্ড গঠিত, এবং এটা একটা কমন ডাক্ট দ্বারা ব্লাডারের সাথে যুক্ত থাকে, যেখানে এক্সক্রিটরি ম্যাটেরিয়াল যেখানে জমা থাকে। তাহলে গ্রিন গ্ল্যান্ডের আর একটা নাম হচ্ছে অ্যান্টিনারি গ্ল্যান্ড, আর যেটা দেখা যাচ্ছে চিংড়ির ক্ষেত্রে, যেটা হচ্ছে অ্যান্টিনার বেসে বর্তমান থাকে, অ্যান্টিনার গোড়াতে বর্তমান থাকে গ্রিন গ্ল্যান্ড। এরপরে আমরা আসবো কক্সাল গ্ল্যান্ড। কোথায় বর্তমান থাকে? কক্সাতে বর্তমান থাকে, অর্থাৎ যে এদের অ্যাপেন্ডেজ বডির সাথে যে যুক্ত হয়, সেখানে এদের যে কক্সা তৈরি হয়, অর্থাৎ যেখানে অ্যাপেন্ডেজ এদের বডির যে খণ্ডক, দেহ যে খণ্ডকের সাথে যুক্ত হয়, সেখানে হচ্ছে এই কক্সাল গ্ল্যান্ড দেখা যায়। কক্সাল গ্ল্যান্ড হচ্ছে কি, যে স্করপিয়ন কি বললাম, যে এটা হচ্ছে ক্লাস অ্যারাকনিডের মধ্যে পড়ছে, স্করপিয়ন অ্যারাকনিডের মধ্যে পড়ছে। তো এদের যে সমস্ত অর্গ্যানিজম, যে সমস্ত আর্থ্রোপড অ্যারাকনিডের মধ্যে পড়ছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের এক্সক্রিটরি সিস্টেম কিন্তু আমরা দেখতে পাবো। যেমন হচ্ছে স্পাইডার, স্করপিয়ন, এদের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে হচ্ছে কক্সাল গ্ল্যান্ড হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম। তাহলে কি কি এক্সক্রিটরি সিস্টেম আমরা জানলাম, যেটা হচ্ছে ম্যালপিজিয়ান টিউবুল, তারপরে আমরা জানলাম যে গ্রিন গ্ল্যান্ড এবং কক্সাল গ্ল্যান্ড। এখানে একটা ডায়াগ্রাম আছে, যেটা হচ্ছে একটা ম্যালপিজিয়ান টিউবুল কী হয়, ম্যালপিজিয়ান টিউবুল হচ্ছে হিমোলিম্ফের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। সেখান থেকে কিভাবে যে এক্সক্রিটরি ম্যাটেরিয়ালটা তারা গ্রহণ করে নেয় হিমোলিম্ফ থেকে, এবং সেটাকে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ফেলে দেয়, সেটা আবার অ্যানাসের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়ে যায় ইনসেক্টের ক্ষেত্রে। এরপর আমরা আসবো যে এক্সক্রিটরি ম্যাটেরিয়াল, এদের ক্ষেত্রে কি কি এক্সক্রিটরি ম্যাটেরিয়াল কি হতে পারে। তো এদের যে এক্সক্রিটরি ম্যাটেরিয়াল যেটা হচ্ছে কি, যারা অ্যাকোয়াটিক ফর্মস, তাহলে অবশ্যই আমরা কি পড়েছি, যে সমস্ত অ্যাকোয়াটিক ফর্মস রয়েছে তাদের ক্ষেত্রে কি হয়, অ্যাকোয়াটিক ফর্মসের ক্ষেত্রে অ্যামোনিয়া এক্সক্রিট করে, সহজে তারা অ্যামোনিয়া এক্সক্রিট করতে পারে। এবং যে সমস্ত টেরিস্ট্রিয়াল ফর্মস রয়েছে তারা কি করে, ইউরিক অ্যাসিড এক্সক্রিট করে। তো এদের কি আমরা জানলাম, যে এক্সক্রিটরি ম্যাটেরিয়ালও আমরা জানলাম। তো আজকে আমরা যেটা পড়লাম, যেটা হচ্ছে এদের মাউথ পার্ট সম্বন্ধে পড়লাম, ডাইজেস্টিভ সিস্টেম পড়লাম, রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম সম্বন্ধে পড়লাম। তো বাকি যে সমস্ত ক্যারেক্টার্সগুলো রয়ে গেল, তো সেই ক্যারেক্টার্সগুলো আমরা পরের অন্য ভিডিওতে আমরা পড়ে নেব। তো আমার ভিডিও যদি তোমাদের হেল্পফুল মনে হয়, তো আমার ভিডিওকে তোমরা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ।